বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একজন ব্যবসায়ী ছিল যার পুঁজি ছিল মাত্র 10 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু সে 6 মাসের মধ্যে তার বিজনেসে একটি সুন্দর বিপ্লব ঘটিয়েছিল, যেটি সবাইকে অবাক করে দিয়েছিল। সেই বিপ্লবটা তিনি কিভাবে করেছিল? শুধু কি পরিশ্রম করে? না, তার পরিশ্রমের পাশাপাশি ছিল তীক্ষ্ণ বুদ্ধি। সে সঠিক জায়গা বুঝে বুদ্ধি খাটিয়েছে এবং ঝোপ বুঝে কোপ মেরেছিল। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার মগজে এমন কিছু আইডিয়া ঢুকবে যা আপনার বর্তমান ব্যবসা পাল্টে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, সেটি হলো আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটি লাইক অথবা শেয়ার বা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এনিওয়ে, চলুন শুরু করা যাক। আমাদের কর্মক্ষেত্রে আমরা মূলত সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সময় দিয়ে থাকি। এত পরিশ্রম করার পরেও যখন দেখি মাস শেষে আমাদের ব্যাংক ইনস্টলমেন্ট, ইএমআই, বাসা ভাড়া এই সব কিছু দিয়ে আমাদের কিছু থাকছে না, তখন কেমন লাগে বলুন দেখি। অন্যদিকে কেউ একজন সারাদিন মাত্র 4-5 ঘন্টায় কাজ করছে, অনেক রিল্যাক্সে থাকছে, তারপরেও সে মাস শেষে ভালো একটা প্রফিট জেনারেট করছে, সুন্দর একটা অফিস মেনটেন করছে, বা সে একটা সুন্দর লাইফ লিড করছে। এটি কিভাবে? এখানে কি পরিশ্রমী মেন? না, এখানে স্ট্র্যাটেজি অনেক গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি মানে কিন্তু চালাকি না, স্ট্র্যাটেজি মানে কৌশল। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা চিন্তা করব, আমাদের চিন্তা শক্তিকে কিভাবে কাজে লাগাবো, কোন জায়গায় বুদ্ধি খাটালে আমাদের প্রফিট 10 গুণ বাড়বে। আপনাদের কিছু রিয়েল বিজনেস কৌশল শেয়ার করব, যেগুলো আপনি আজ থেকেই আপনার ব্যবসাতে বা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন। আচ্ছা, তীক্ষ্ণ বুদ্ধি মানে কি আইকিউ? না, তীক্ষ্ণ বুদ্ধি হচ্ছে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করে তাৎক্ষণিক একটি প্রপার সিদ্ধান্ত নেওয়ার যেই ক্ষমতাটা, সেটা হচ্ছে আপনার তীক্ষ্ণ বুদ্ধি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, অ্যামাজন, তারপরে এরকম আরো অনেক বড় কোম্পানি যারা আছে, তারা কি শুধু পরিশ্রমই করে নাকি তারা বুদ্ধি খাটিয়ে চলে? তারা দেখবেন কাস্টমারদের ডাটা অ্যানালাইসিস করে, কোন কাস্টমারের কি জিনিস প্রয়োজন, তাদের বয়স কেমন, ছেলে না মেয়ে, কোন এরিয়া থেকে বেশি অর্ডার আসছে, কোন প্রোডাক্ট কাস্টমার রিভিউ দিচ্ছে ভালো, এই সব কিছু কিন্তু তারা অ্যানালাইসিস করে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি জানেন যে রোজার সময় কোন প্রোডাক্টটা বেশি মানুষের প্রয়োজন হয়, বা কোন এরিয়াতে কোন প্রোডাক্টের ভালো চাহিদা আছে, কোন প্রোডাক্ট কোন বয়সী মানুষদের জন্য বেশি প্রয়োজন, এই ডাটা অ্যানালাইসিস করার যদি ক্ষমতা আপনার থাকে, আপনি অবশ্যই আপনার বিজনেসে ভালো কিছু করবেন। কারণ আপনি আগে থেকেই আপনার কাস্টমারদের মনের কথাটা জেনে যাচ্ছেন, আর তাই আপনার কম্পিটিটর যারা থাকবে তাদের চাইতে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন সব সময়। কৌশল নাম্বার 1, আপনাকে জায়গা বুঝে বাজি ধরতে হবে। একে বলে নিশ ইন্টেলিজেন্স। একটা গ্রামের বাজারে ধরেন ওইখানে অনেক দোকান আছে, কাপড়ের দোকান, কাঁচা বাজার বা অনেক কিছু আছে, ফার্মেসিও আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, গ্রাম অঞ্চলে একটা মডেল ফার্মেসি বা একটি সুপার শপ কিন্তু নেই। যদিও থাকে, দেখবেন যে পরিমাণটা কম। সবচাইতে মজার বিষয় হলো, এখন কিন্তু গ্রামের মানুষও অনেক সচেতন এবং তারাও কিন্তু একটি সুন্দর এনভায়রনমেন্ট এক্সপেক্ট করে। এটা আপনি বাজারে গিয়ে একটু সময় দিলেই বুঝতে পারবেন। যেখানে যেই জিনিসটা কম, সেই জিনিসটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করবেন, এটাই স্বাভাবিক। গতানুগতিকভাবে মানুষ যেভাবে বিজনেস করছে, জাস্ট আপনার বিজনেসে একটু ইউনিকত্ব আনতে হবে। ফার্মেসি তো আপনাদের বাজারে আছে, আবার কসমেটিক্স আপনাদের বাজারে আছে, কিন্তু মডেল ফার্মেসি এটি হয়তো নাই। আবার দেখবেন শপ আছে, আপনার মুদির দোকান আছে, সুপার শপ লাইক মুদির দোকান কিন্তু আপনাদের গ্রামের বাজারে খুব কম। যেখানে একটি সিসিটিভি ক্যামেরা থাকবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, মানুষ নিজেকে যখন বাজার করতে আসবে নিজেকে একটু প্রিমিয়াম ফিল করবে। মানুষ কখনোই প্রোডাক্ট কিনে না, মানুষ নিজেকে কিনে। সে যেই প্রোডাক্টে কিনছে সেই এনভায়রনমেন্টের সাথে নিজেকে কতটুকু ম্যাচ করতে পারছে, কতটুকু রিলেট করতে পারছে, তার উপর ডিপেন্ড করে সে প্রোডাক্ট কিনে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেখানে প্রতিযোগী কম সেখানে সম্ভাবনা বেশি থাকে। আপনি চাইলে আপনার বিজনেসে এমন কিছু একটা ভ্যালু অ্যাড করবেন যেটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করবে। যখনই আপনি কোনো কিছুতে আপনার বিজনেসের কোনো প্রোডাক্ট বা এনভায়রনমেন্টে একটু ভ্যালু অ্যাড করবেন, তখন দেখবেন প্রফিট ডাবল হয়ে যাচ্ছে। কারণ তখন আর আপনাকে কেউ প্রাইস নিয়ে প্রশ্ন করার সুযোগই নেই। আপনি কখনো ইজিতে গিয়ে বা টপ 10-এ গিয়ে কখনো কোনো প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করেছেন যে ভাই এই প্যান্টের কত টাকা রাখবেন? করেননি, আর এটা মানাবেও না। কিন্তু আপনি যখন রাস্তার ধারে কোনো দোকান থেকে শার্ট প্যান্ট কিনেন, তখন কিন্তু আপনি ওইখানে
যদি 500 টাকাও দাম বলে, আপনি কিন্তু 300 টাকা বলেন বা 200-250 টাকা বলেন, আপনি অনেক মোলামুলি করেন। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যেখানে আপনার কাস্টমাররা আপনার সাথে প্রাইস নিয়ে কোনো কথাই বলবে না, তারা সবসময় স্যাটিসফাই থাকবে আপনার প্রতি, আপনার এনভায়রনমেন্টের প্রতি। আমাদের গ্রামের দেখেছি যে চায়ের দোকানে টিভি চালিয়ে সারাদিন বসে থাকতো, সবাই টিভি দেখতো। বর্তমান যুগে যদি আপনি চায়ের দোকানে ওয়াইফাই ফ্রি করে দেন, দেখবেন যে চায়ের দোকানে অনেক ভিড় হচ্ছে, আর চায়ের দোকানে ভিড় হওয়া মানে আপনার সেল বাড়বে কয়েক গুণ। সিম্পল একটা ট্রিক্স আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো হচ্ছে আপনার বুদ্ধি খাটিয়ে বিক্রয় বাড়ানোর একটা কৌশল। 3 নম্বর হচ্ছে, অনেকে বলে যে কাস্টমার ধরো। না, আপনাকে কাস্টমার ধরতে হবে না, আপনি কাস্টমারের মনের কথা ধরেন, তাদের প্রবলেমটা ধরার চেষ্টা করুন। দেখা যাচ্ছে যে একটা মহিলা আপনার ফার্মেসিতে আসলো, সে আনসিকিউর ফিল করছে। আপনি যদি তাকে আপনার ব্যবহার কথায় যদি সিকিউর ফিল করায় তাকে যদি আপনি প্রপারলি কোনো মেডিসিন দিতে পারেন বা সে যে জিনিস নিতে আসছে তাকে যদি সেটা আপনি দিতে পারেন, সে কিন্তু বারবার আপনার কাছে আসবে। এখানে আপনাকে সমাধান বিক্রি করার চেষ্টা করতে হবে, আপনি কাস্টমারের সমাধান দিচ্ছেন। 4 নম্বর কৌশল হচ্ছে, আপনি কখনোই আন্দাজি বলবেন না, আপনি সবসময় ডেটা অ্যানালাইসিস করবেন। ডেটা অ্যানালাইসিস করলে আপনি সবসময় অ্যাকুরেট রেজাল্ট বা অ্যাকুরেট কথা বলতে পারবেন। যেমন কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টে আপনার প্রফিট মার্জিন বেশি থাকছে, আবার কোন প্রোডাক্টে আপনার প্রফিট মার্জিন কম থাকছে, কোন প্রোডাক্ট সেল করতে গেলে কাস্টমারদের সাথে আপনার ঝামেলা হচ্ছে, কোন প্রোডাক্ট কাস্টমার ইজিলি কিনছে। এই ডাটাগুলো আপনার কাছে থাকতে হবে। এতে করে আপনি যে ইনভেস্ট করবেন বা আপনি যে রিইনভেস্ট করবেন, সেই রিইনভেস্টের জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, বুদ্ধিমান ব্যবসায়ী সবসময় এই ডাটা দেখে তার সিদ্ধান্ত নেয়, যার কারণে তারা কখনো ঠকে যায় না বা তারা লসের সম্মুখীন হয় না। 5 নম্বর এবং শেষ কৌশল হচ্ছে, নিজেকে ছাড়িয়ে যেতে বলিনি, আপনি লেভারেজ ব্যবহার করুন। এই কথাটার মানে হচ্ছে, আপনি কিন্তু একা সব কাজ করতে পারবেন না। বিষয়টা অনেকটা এরকম, আপনি একা 10টা কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবেন। যখন আপনার কাস্টমার 15 জন হবে, তখন আপনাকে একজন সাথে লোক নিতে হবে। তাহলে হবে কি, আপনি তাকে 10টা কাস্টমার দিয়ে দিলেন, আর আপনি 5 জনকে আপনি হ্যান্ডেল করছেন। আপনি হয়তো ভাবছেন যে এই কাজগুলো হয়তো বড় লোকদের কাজ বা বড় ব্যবসায়িকদের কাজ। এটা ভুল। এগুলো বড় ব্যবসায়িকদের কাজ না বা এটা বড় মানুষের কাজ না, এটা সবার কাজ। যারাই নিজেদের বিজনেসকে এক্সপেন্ড করতে চায়, যারা নিজেদের বিজনেসে গ্রোথ আনতে চায়, এই কাজগুলো, এই কৌশলগুলো তাদের বিজনেসে তারা খাটায়। যদি এটা আপনি আপনার বিজনেসে খাটাতে পারেন, তাহলে তো আপনার বিজনেসের গ্রোথও ভালো হবে। আর তাই আমার সাজেশন থাকবে, আমি যে কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই কৌশলের মধ্যে যে কোনো একটি হোক বা 2টি হোক, আপনি আপনার ব্যবসায় ইউটিলাইজ করে দেখতে পারেন যে আপনার বিজনেসের গ্রোথ কেমন হচ্ছে। আর আপনি যদি চান যে আপনার ব্যবসায় আমি সরাসরি আপনাদের পরামর্শ দিই, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন বা আমার ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি আমার জায়গা থেকে সার্বিক হেল্প করবো আপনাদের। এই কৌশলগুলো আপনাকে প্রতিস্থাপন করতে বা এই কৌশলগুলো ইউটিলাইজ করতে আপনার অল্প কিছু কাজ শিখতে হতে পারে। যেমন কম্পিউটার অপারেট করা জানতে হবে, আপনাকে এক্সেলের কাজ শিখতে হতে পারে। তোমার যে ইনসিকিউর ফিলিংসটা, এটা আপনাকে বুঝতে হবে আর তাদেরকে সিকিউর ফিল করাতে হবে। আপনার যে কম্পিটিটর থাকবে, তাদের চাইতে একটু ডিফারেন্ট অফার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।